দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার তরুণ সপ্তাহের পর সপ্তাহ ধরে অবস্থান। মাইক, মঞ্চ, পোস্টার, ব্যানার, লক্ষ লক্ষ ফলোয়ারের এক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। আদালতে মামলা, রাজ্যে রাজ্যে সমন্বিত বিক্ষোভ। একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস থেকে শুরু হওয়া ক্ষোভ কিভাবে কয়েক সপ্তাহে গোটা দেশ কাঁপিয়ে দেওয়া এক আন্দোলনের রূপ নিল। এত বড় আয়োজন করতে তো টাকা লাগে, খাবার, পরিবহন, সাউন্ড সিস্টেম, আইনি সহায়তা, সবকিছুর পেছনে খরচ আছে। প্রশ্ন একটাই, এই টাকা এসেছে কোথা থেকে? ক্ষমতাসীন দল বলছে এর পেছনে আছে বিদেশি শক্তি, সংগঠিত ষড়যন্ত্র। আন্দোলনকারীরা বলেছেন এটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, সাধারণ মানুষের সমর্থনে চলা এক আন্দোলন। দুই পক্ষের দাবির মাঝে আসল সত্যটা কোথায়, সেটাই জানাবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। যে কোনো বড় মাপের আন্দোলন চালাতে গেলে একটা বাস্তব অবকাঠামো লাগে। ব্যানার, পোস্টার ছাপানো, মাইক ও সাউন্ড সিস্টেম ভাড়া, মঞ্চ তৈরি, এসবই প্রাথমিক খরচ। দিনের পর দিন অবস্থানরত কর্মীদের জন্য প্রয়োজন হয় খাবার ও পানীয় জলের ব্যবস্থা। দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের পরিবহন খরচ, আহতদের জন্য প্রাথমিক চিকিৎসা সহায়তা, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের জন্য আইনি সহায়তা, এই খাতগুলোতেও অর্থ ব্যয় হয়। আর আছে ডিজিটাল প্রচারণা, লাইভ স্ট্রিম, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি। এসব সমন্বয় করতে দরকার হয় স্বেচ্ছাসেবকদের একটা নেটওয়ার্ক। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, এই আন্দোলনের সুনির্দিষ্ট বাজেট বা হিসাব কোনো পক্ষই প্রকাশ্যে প্রকাশ করেনি। ফলে প্রকৃত ব্যয়ের অঙ্ক নিয়ে নির্ভরযোগ্য তথ্য এখনো প্রকাশ্যে নেই। জুন মাসের শুরুতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে শুরু হওয়া এই বিক্ষোভ ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের একটি তরুণ চালিত আন্দোলনের নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে ছড়িয়ে পড়ে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে এই আন্দোলনের পেছনে দেশবিরোধী শক্তি কাজ করছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য দাবি করেন, পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের বিক্ষোভ সাজানো হয়েছে এবং একে গভীরভাবে সন্দেহজনক হিসেবে সদ্য পদত্যাগ করা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিক্ষোভকারীদের চরমপন্থী বলে আখ্যা দেন। দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে, যেখানে বিদেশি অর্থায়ন ও রাজনৈতিক ম্যানিপুলেশনের অভিযোগ জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্ত চাওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদনও এসেছে যে দুবাই থেকে বিক্ষোভের স্থানে পিৎজার অর্ডার আসছে, যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা কি শুধুই প্রবাসী সহমর্মিতা নাকি সংগঠিত অর্থায়নের অংশ? In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযোগগুলোর কোনোটির পক্ষেই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো নথিভুক্ত প্রমাণ হাজির করা হয়নি। এগুলো এখনো অভিযোগের পর্যায়েই আছে। সিজেপি সংগঠকরা এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন। তাদের দাবি, তরুণদের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা আন্দোলনটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং এর পেছনে কোনো কর্পোরেট অনুদান বা বিদেশি অর্থায়ন নেই। সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটেও স্পষ্ট করে বলা আছে, তারা কোনো সদস্যপদ ফি নেয় না, কোনো কর্পোরেট চাঁদা নেয় না এবং কোনো রাজনৈতিক দল বা নির্বাচনী প্রচারণার সঙ্গে তাদের কোনো আর্থিক সম্পর্ক নেই। তাদের ভাষায় কর্মসংস্থানের অভাব, পরীক্ষার ব্যবস্থার অস্বচ্ছতা এবং শাসন ব্যবস্থার জবাবদিহিতার দাবিতে এই আন্দোলন চলছে, কোনো বহিরাগত এজেন্ডায় নয়। 2026 সালের মে মাসে শুরু হওয়া এই আন্দোলনে কয়েকদিনের মধ্যেই 35 লক্ষাধিক সাইন আপ এবং কয়েক কোটি সোশ্যাল মিডিয়া ফলোয়ার অর্জন করে, যা মূলত সোশ্যাল মিডিয়ার সাংগঠনিক শক্তি ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণের ফল বলেই মনে করা হচ্ছে। বিরোধী দলগুলো বিজেপির অভিযোগকে পুরনো রাজনৈতিক কৌশল বলে সমালোচনা করেছে। তারা বলছে, দায় এড়াতে সরকার বারবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের গল্প সামনে আনে। ইতিহাস বলছে, বড় সামাজিক আন্দোলনের অর্থায়নের চিত্র সবসময় একরকম হয় না। হংকংয়ের বিক্ষোভ থেকে শুরু করে আমেরিকার অকুপাই ওয়াল স্ট্রিট,
কিংবা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, প্রতিটির ক্ষেত্রেই দেখা গেছে সাধারণ মানুষের ছোট ছোট অনুদান, স্বেচ্ছাসেবী শ্রম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সম্মিলিত ব্যবহার। আবার কিছু আন্দোলনে ডায়াসপোরা সম্প্রদায় বা আন্তর্জাতিক সংস্থার সহায়তার প্রমাণও পাওয়া গেছে। তাই সব আন্দোলনের টাকা বিদেশ থেকে আসে এই দাবি যেমন সর্বক্ষেত্রে সত্য নয়, তেমনি সব আন্দোলনই বহিরাগত সহায়তা ছাড়াই শতভাগ স্বতঃস্ফূর্ত এই দাবিও সবসময় সত্য নয়। আন্দোলনে অর্থায়নের প্রকৃত চিত্র সাধারণত এই দুই চরম অবস্থানের মাঝামাঝি কোথাও থাকে। ভারতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা FCRA। এই আইন অনুযায়ী নিবন্ধিত সংস্থা বা ব্যক্তি ছাড়া বিদেশ থেকে সরাসরি অর্থ গ্রহণ আইনত সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে বিদেশি অর্থায়ন প্রমাণ করা জটিল একটা প্রক্রিয়া, কারণ অর্থ প্রায়ই একাধিক স্তর, ব্যক্তিগত অ্যাকাউন্ট বা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে চলাচল করে, যা সরাসরি ট্র্যাক করা কঠিন। একটি অভিযোগকে বিশ্বাসযোগ্য বলার জন্য দরকার হয় ব্যাংক লেনদেনের নথি, তদন্তকারী সংস্থার প্রতিবেদন বা আদালতে উপস্থাপিত প্রমাণ। এই আন্দোলনের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে এই বিষয়ে তাদের কাছে শেয়ার করার মতো কোনো তথ্য নেই। অর্থাৎ সরকারি পর্যায় থেকেও এখনো এমন কোনো নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি যা বিদেশি অর্থায়নের অভিযোগকে প্রমাণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে কেউ বলছে এটা বিদেশি ষড়যন্ত্র, আবার কেউ বলছে এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। তবে এর একটা বড় কারণ হলো প্রতিটি পক্ষ নিজস্ব পলিটিক্যাল ন্যারেটিভ অনুযায়ী তথ্য বেছে নেয়। মানুষ সাধারণত এমন তথ্যই বিশ্বাস করতে চায় যা তার মতের সঙ্গে মেলে। একে বলা হয় কনফার্মেশন বায়াস। আর সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এই প্রবণতাকে আরও জোরদার করে, কারণ এটি এমন কন্টেন্ট বেশি ছড়ায় যা তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ফলে একই আন্দোলন কারো কাছে জাতীয় নিরাপত্তার হুমকি, আবার কারো কাছে গণতান্ত্রিক জাগরণ, দুটোই একসঙ্গে প্রচারিত হতে থাকে। তাহলে সম্ভবত প্রশ্নটা এই নয় যে এই আন্দোলনের টাকা বাইরে থেকে এসেছে কিনা। যে কোনো বড় সংগঠিত কর্মকাণ্ডেই কিছু না কিছু অর্থ লাগে, এটাই স্বাভাবিক। আসল প্রশ্নটা হলো যে গুরুতর অভিযোগ তোলা হচ্ছে তার সপক্ষে কি পর্যাপ্ত যাচাইযোগ্য প্রমাণ আছে? আজকের দিন পর্যন্ত না সরকার না আন্দোলনকারীরা কোনো পক্ষই তাদের দাবির সপক্ষে সম্পূর্ণ ও স্বচ্ছ তথ্য জনসম্মুখে হাজির করেনি। আর যতদিন এই স্বচ্ছতার অভাব থাকবে ততদিন এই বিতর্ক থেকেই যাবে। আপনার কি মনে হয় দুই পক্ষের এই নীরবতার আড়ালেই লুকিয়ে আছে সত্য, নাকি রাজনৈতিক সুবিধাবাদ? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী পর্বে।